হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘড়িতে সময় সকাল 6:30টার মতো, আর আমরা রয়েছি এখন আবু পর্বতের বাস স্ট্যান্ডে। আর এখন আমরা চললাম আবু রোড থেকে উদয়পুর। এগুলি সব রাজস্থান স্টেট গভর্নমেন্টের বাস। চলুন বাসের ভেতরটা একবার দেখে নিই। আবু রোড থেকে উদয়পুরের ডিস্টেন্স প্রায় 164 কিলোমিটারের মতো, আর আমাদের সময় লাগলো প্রায় 4 ঘন্টা। বাসটি 7টার সময় ছেড়েছে, আর এখন বাজে বেলা 11টা। একদম অন টাইমে কিন্তু উদয়পুর বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়েছি। এই স্টেট গভর্নমেন্টের বাসগুলিতে বাচ্চাদের আর মহিলাদের জন্য কিছু ছাড়ও রয়েছে। যাই হোক, বেশ আরামদায়কভাবেই আমরা পৌঁছে গেছি এখন হোটেল গুলমোহর। এই হোটেলের রুম রেট পড়েছে পার ডে 1600 টাকা। হোটেলে পৌঁছাতে তো অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু দিনটি তো সেভাবে নষ্ট করলে চলবে না, তাই ঝটপট ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম অটোতে করেই। আমরা তো দুটি অটো ভাড়া করেছিলাম, তো এক একটি অটোতে ভাড়া পড়েছে 1200 টাকা করে। আজকে পুরো দিনটা আমাদের ঘোরাবে। চলুন কথা বলতে বলতে আজকে প্রথম জায়গায় এসে পৌঁছে গেছি। আজ আমাদের প্রথম দেখার জায়গা প্রতাপ গৌরব কেন্দ্র। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকবো। আর টিকিট অ্যাডাল্টদের জন্য পার হেড 180 টাকা করে পড়েছে, আর ছোটদের তার হাফ মানে 90 টাকা করে পড়েছে। চলুন ভেতরে যাই আস্তে আস্তে। ভেতরে ঢুকতেই দেখি মহারানা প্রতাপের জীবন কাহিনী অনেক কটাই ছবি বেশ মূর্তিরূপে তুলে ধরা হয়েছে। এই যে দেখুন, রানা প্রতাপের প্রিয় ঘোড়া চেতকের পিঠে চেপে যুদ্ধক্ষেত্রে রওনা দেওয়া। আবার তারই সঙ্গে ভারত মাতারও মূর্তি রয়েছে। জিসানও বেছে বেছে কয়েকটা জায়গায় ছবি তুলে নিয়েছে। চলুন ভেতরে যাই। এখানে আপনাকে একটা গাইড দেবে, আর গাইডের সঙ্গেই আপনাকে যেতে হবে ভেতরে। তিনি আপনাকে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাবেন এগিয়ে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে হলদিঘাটি যুদ্ধের ঘটনাগুলি বেশ সুন্দরভাবে বোঝানো হয়েছে, আর তারই সঙ্গে গাইডও আমাদের বুঝিয়ে দিলেন। দেখে শুনে একটাই কথা মনে হচ্ছিল, ইতিহাসের অনেক অজানা ঘটনা জানতে পারলাম। দাঁড়ান, এখান থেকে জুম করে আপনাদের একটা জিনিস দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওপরে একটা মূর্তি রয়েছে, ওটি হলো মহারানা প্রতাপের মূর্তি। ওই মূর্তিটি 57 ফুট উঁচু আর মেটালের তৈরি। আজ ওয়েদারটা একটু মেঘলা, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে না মূর্তিটি। আর এই মূর্তিগুলি হলো মহারানা প্রতাপের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা আরও অনেকগুলি চরিত্রের মূর্তি। চলুন এরপর যে জায়গাটির দিকে যাচ্ছি, এই জায়গাটি এখানের প্রধান আকর্ষণ, লাইট অ্যান্ড সাউন্ডের শো। মহারানা প্রতাপের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনাগুলি লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওয়েদারটা আজ এমন মেঘলা করে রয়েছে যে আপনাদের দূরের ছবিগুলি ক্লিয়ারভাবে দেখাবো তারও উপায় নেই। সেই যে মূর্তিটা দেখিয়েছিলাম 57 ফুটের, ওটি যাবারও একটি রাস্তা রয়েছে, কিন্তু আজ মেঘলা ওয়েদারের জন্য আর গেলাম না। আর আমাদের হাতেও তো সময়টা কম, তাই আরও একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখব, আর এখান থেকে বেরিয়ে যাব। এখন যে লাইট অ্যান্ড সাউন্ডের শোটি দেখছি, এটি ভারতের যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেইগুলি, এক কথায় ভারত দর্শন। চলুন এখান থেকে বেরোই। আজকে দ্বিতীয় দেখার জায়গা সজ্জনগড় প্যালেস। এই প্যালেসটি পাহাড়ের অনেকটা ওপরে, আর এখানে নিচে 174 টাকা করে পার হেড টিকিট কেটে আপনাকে ওয়েট করতে হবে। ভেতরে ঢুকে আপনাকে এই জায়গায় কিছুক্ষণ বসতে হবে, মানে আপনাকে নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার অনুযায়ী গাড়ি এলে আপনি চাপতে পারবেন। এখন আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা গাড়িতে চেপে পাহাড়ের বেশ অনেকটা ওপরে উঠে চললাম। এখন প্যালেসের কাছে পৌঁছে গেছি। এখানে আপনাকে গাড়িটি নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে হেঁটেই ঘুরতে হবে। ওপরে উঠতেই চারিদিকটা তাকাতেই আরাবল্লী পর্বতের রেঞ্জগুলি এত সুন্দর দেখা যাচ্ছিল যে মন ভরে গেল। কিন্তু আজকে একটু মেঘলা ওয়েদার থাকার কারণে যেন পরিষ্কারভাবে দেখতে পেলাম না, তাই মনটা একটু খুঁতখুত করছিল। সজ্জনগড় প্যালেস মনসুন প্যালেস নামেও পরিচিত। এটি
মেওয়ারের রাজা রাজা সজ্জন সিং 1900 শতাব্দীর শেষ দিকে তৈরি করেছিলেন। এই প্যালেসটি কী কারণে তৈরি করা হয়েছিল বলুন তো? আসলে রাজপরিবারের সদস্যরা যাতে বর্ষা ঋতুটি সুন্দরভাবে উপভোগ করতে পারে, তাই এই প্যালেসটি তৈরি করা হয়েছিল। তাই তো এই প্যালেসের নাম রাখা হয়েছে মনসুন প্যালেস। আর সত্যিই তাই, বর্ষায় কিন্তু এই প্যালেসের রূপ কিন্তু একদমই আলাদা হবে। চারিপাশ আরাবল্লী পর্বতে ঘেরা, সবুজের দিগন্ত একদম এত সুন্দর লাগবে যে মনে মনে ভেবেই যেন মনটা আনন্দ হয়ে যাচ্ছে। যাই হোক, সূর্য এখন ডোবার সময় নয়, তবুও মেঘলার কারণে সূর্য বুঝি এই মুখ ঢাকা নিল। আর তাই মনটাও একটু খারাপ লাগছিল। চারিপাশে এত সুন্দর দৃশ্য ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারলাম না। চলুন প্যালেসের ভেতরে যাই। প্যালেসের ভেতরে বেশ সুন্দর মিউজিয়াম করা রয়েছে, অনেক পশু পাখি। বাচ্চাদের খুবই ভালো লেগেছে, তবে বড়দের যে ভালো লাগেনি তা নয় কিন্তু। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানেও আপনারা আমাকে ফলো করতে পারেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিন। আর যারা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আরও নতুন নতুন জায়গার আপডেট পেতে ঝটপট সাবস্ক্রাইব করে নিন। চলুন এখান থেকে বেরোই এবার আমাদের পরের দেখার জায়গা। পৌঁছে গেছি পরের দেখার জায়গা, উদয়পুর প্যালেস। এই প্যালেসের ভেতরেও রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, আর সেখানে ঘুরে দেখতে আপনাকে টিকিট কাটতে হবে পার হেড 400 টাকা। তবে আমরা ভেতরে মিউজিয়ামে যাব না, তার চারিপাশটাই ঘুরে দেখব, তাই আমরা টিকিট কেটেছিলাম পার হেড 50 টাকা করে। অনেকেই তো এমন আছেন যারা পায়ে হেঁটে পুরোটা ঘুরতে পারবেন না, তাদের জন্য অবশ্য টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। তবে আমরা কিন্তু পায়ে হেঁটে ঘুরতেই বেশি মজা পাই। চলুন রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাই। আর এগিয়ে যেতে যেতেই দেখি প্যালেসের ঠিক অপোজিটেই একটি সুন্দর লেক রয়েছে। আর লেকটির একটু দূরেই, মানে লেকটির ঠিক মাঝামাঝি জায়গায় একটি জলমহল রয়েছে। ওই জলমহলটিতেও আপনি ঘুরতে যেতে পারেন। তবে আজকে টাইম হয়ে এসেছে, আমরা আর যেতে পারবো না বোধহয়, কারণ জলমহলটি 7টার সময় বন্ধ হয়ে যায়। আর আমাদের তো এখানে ঢুকতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর ওই দেখুন টয় ট্রেনের কথা বলছিলাম না, সেই টয় ট্রেনটি এখন চারিপাশে ঘুরে অনেককেই দেখাচ্ছে। কিন্তু আমরা তো পায়ে হেঁটেই ঘুরবো বলে ঠিক করেছি। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার মতো। তবে এই সিটি প্যালেসে দেখুন এখনও কত ভিড় রয়েছে। এটি রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সিটি প্যালেসটি মহারানা দ্বিতীয় উদয় সিংয়ের হাত ধরেই তৈরি করা শুরু হয়। তারপরে তো আস্তে আস্তে বিভিন্ন রাজা আসেন এবং তিনাদের হাত ধরে আস্তে আস্তে বেড়ে ওঠে। এই প্যালেসের একটি অংশে কিন্তু আজও রাজপরিবারের লোকজন বসবাস করে, তবে অন্য অংশে মিউজিয়াম আর হোটেলে পরিণত হয়েছে। ওই যে প্যালেসের ওপরে দেখছেন কত লোক, ওই দেখুন ওপরে, ওই দিকটা হচ্ছে মিউজিয়াম। ওইদিকে এখন সব লোকজন ওপরে মিউজিয়ামের জিনিসপত্র দেখছে। তবে আমরা তো উঠবো না, তাই আমরা নিচেই ঘোরাফেরা করছি। দাঁড়ান, মিউজিয়ামের ওপরে কত লোকজন ঘুরছে দেখাই আরও একবার। তবে চারিপাশটায় এখন আলো জ্বলে গিয়ে বড়ই সুন্দর লাগছে। চলুন কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, এরপর এখান থেকে বেরোই। অনেকটা রাত হয়ে এলো, আরও একটি দেখার জায়গা যাব। আজ আমাদের শেষ দেখার জায়গা জগদীশ টেম্পল। চলুন মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি এত সুন্দর মন্দিরের কারুকার্য যে বলার নেই। তবে এখন আরতির সময় বলে বেশ ভিড় রয়েছে। ভিড়ে ঠেলাঠেলি করেও হোক ঠাকুরের দর্শন তো
অবশ্যই করব। দিনের শেষটি ঠাকুরের দর্শন করে বেরোলাম। চারিপাশটা এক পাক ঘুরে নিয়ে আজ এখান থেকে বেরোবো। মন্দিরের চারিপাশের কারুকার্য দেখতে দেখতে তো ভুলেই গেছিলাম আজকে আবার রুমে ফিরতে হবে। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, আর সারাদিন তো ঘুরেই চলেছি, রেস্ট তো নেই। তাই রুমে গিয়ে আজকের মতো রেস্ট নিই, কালকে তো আবার সকাল সকাল অন্য একটি জায়গায় বেরোতে হবে। চলুন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।